স্যার আমাদের শিক্ষক ছিলেন, বাংলা পড়াতেন। তিনি মাঝে মাঝে খুব রংচঙে শার্ট পরে আসতেন, কালারফুল শার্ট ক্লাসে দিতে আসতেন। আমরা ক্লাসে মিচকি মিচকি হাসতাম, জোরে তো হাসা যাবে না। তো উনি কিছুক্ষণ পরে, চুল কিন্তু পুরো সাদা, আমার মতোই প্রায়, তো তিনি থেমে বলতেন আর আপনি করে বলতেন, ওকে আপনারা আমার এই শার্ট দেখে হাসছেন তো? চুপ করে থাকতাম। তুমি বলতে আমি ইচ্ছে করেই পড়ি এই জন্যে আমি নিজেকে বৃদ্ধ ভাবতে চাই না, আমি নিজেকে তরুণ ভাবতে চাই, যে কারণে খাবার চেষ্টা করি। তো আজকে এই সমস্ত ইয়াং পিপুলদের সামনে এসে আমার নিজেকে সেই ইয়াং মনে হচ্ছে কিছুটা। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে এখানে আমি এসেছি, এটা এমন একজন মানুষের, এমন একজন নেতার সম্পর্কে একটি বই বেরিয়েছে। এটা একটা ইউনিক ইন বাংলাদেশ কালচার, ইন বাংলাদেশ পলিটিক্স। কারণ এই নেতা, তিনি দেশে নেই। তিনি প্রায় 17 বছর হবে না, প্রায় 17 বছর আগেই তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের থেকে তিনি কাজ করেছেন। নিন্দুকেরা, তার সমালোচকেরা এবং রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা বলতো তারেক রহমান সাহেব কোনোদিনই সফল হতে পারবেন না। এবং পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা যায় যে প্রবাসের থেকে একটা আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া, এটা খুব কম দেখা গেছে। হ্যাঁ, দেখা গেছে আপনার হো চি মিন, তিনি ফ্রান্সে ছিলেন, সেখান থেকে তিনি ভিয়েতনামের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। ইরানে খোমেনি তিনি নেতৃত্ব দিয়েছেন বিদেশে থেকে। বাংলাদেশের ইতিহাসে খুব বেশি নেই। নেতাজি সুভাষ বসু চলে গিয়েছিলেন, কিন্তু সফল হতে পারেননি। বাইরে গিয়ে যুদ্ধ পরিচালনা করার চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু আমাদের এই নেতা জনাব তারেক রহমান, তিনি যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন এমন একটি সময়ে যখন আমাদের নেত্রী, যারা আমরা সবসময় বিশ্বাস করতাম, আস্থা রাখতাম, তিনি নির্বাচিত হয়ে তিনি কারাগারের মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। ঠিক সেই সময় তিনি আমাদের সামনে এসেছেন। আমি এই জন্য কথাটা বলছি যে আমি নিজে সবচেয়ে বেশি এটা আপনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, কারণ আমি তখন মহাসচিবের দায়িত্ব পালন করছি। এটা যে কত কঠিন কাজ ছিল, যে পুরো একটি দলকে তার মূল নেতার অনুপস্থিতিতে পুরোপুরি ভাবে সংঘবদ্ধ করে ফেলা, অল্প সময়ের মধ্যে সেটা তারেক রহমান সাহেব করতে পেরেছে। আমরা এই গুণটা তার অনেক আগেও দেখেছি, যখন তিনি দেশে ছিলেন এবং আমরা সরকারে ছিলাম, দেশের যখন প্রধানমন্ত্রী, সেই সময় তিনি কতগুলো কাজ শুরু করেছিলেন। একটা কাজ করেছিলেন যেটা রাজনৈতিক দলের একজন করলাম, যে তিনি আমরা সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিটি জেলায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করবেন, যেটা বিএনপির মতো দলে তিনি 5 জন করে প্রতিনিধি আনবেন এবং সেই জেলার পুরো একটা আপনার সম্মেলন হবে। সারাদিন তিনি সেখানে থাকবেন, সেখানে থেকে তিনি একদম তৃণমূল পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মতামত জানবেন, সেই হিসাবে তিনি তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং যে পথটা তিনি অবলম্বন করলেন তাতে ঠিক তার পিতার অর্থাৎ দুপুরে খাওয়ার দেওয়া হবে, লাঞ্চ দেওয়া হবে। সেই লাঞ্চ কি হবে তিনি বলে দিলেন, সে লাঞ্চটা হবে ভাত, ডাল আর একটা মাছ অথবা আপনার গোস্ত, গরুর মাংস হলে ভালো হয়, এইভাবে। অর্থাৎ কোনো আপনার আড়ম্বর থাকবে না, কোনো বাড়াবাড়ি থাকবে না। এই কাজটা তিনি তখন শুরু করছিলেন। এরপরে আমি যখন কৃষি মন্ত্রণালয়ে ছিলাম, আমাকে তিনি একদিন নাটকে ডাকলেন, ডেকে বললেন যে আমি ফরহাদ মজারের সঙ্গে একটি কথা বলতে চাই। এখন কেন? তিনি কৃষি আন্দোলন করছেন, নয়া কৃষি আন্দোলন ছিল তার, ঠিক নয়া কৃষি আন্দোলন আমি দেখতে চাই এবং আমি বুঝতে চাই যে তিনি কি করছেন। আমার মনে আছে ফরহাদের সঙ্গে যোগাযোগ করে ফরহাদ ভাই যে দেলদুয়ার, টাঙ্গাইলে দেলদুয়ারে তার একটা এই ধরনের একটা আপনার আন্দোলন আছে, যেখানে আমি তাকে নিয়ে গেলাম। সারাদিন তিনি সেখানে থাকলেন, মাঠে গেলেন, দেখলেন এবং সেখানকার কর্মকাণ্ড সেটা দেখলেন
কৃষকদের সঙ্গে সকলের সঙ্গে কথা বলতেন। এরপরে আমি দেখলাম যে তারেক রহমান সাহেব ছাত্রদের নিয়ে তার যে সম্মেলন, এটা নিয়ে তিনি চলে গেলেন কক্সবাজারে। তার পিতা জিয়া রহমান সাহেব এই ছাত্রদের নিয়ে, মেধাবী ছাত্রদের নিয়ে, সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের যারা প্রথম 5 জন, সেই 5 জনকে নিয়ে তিনি সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন। বিরোধীরা সবসময় সেটাকে বলে, বিশেষ করে আমাদের মহারানী হাসিনা বলতেন যে ছাত্রদের নিয়ে তিনি